পরিস্থিতি হচ্ছে গিয়ে তাহলে এটা নিয়ে শুধু ওই আইনি জটিলতায় চলবে, আমি জানি না এর পরবর্তীতে কি অবস্থা বা পরিস্থিতি তৈরি হবে। আমি ফিরদৌস দা আসছি আপনার কাছে, অরিজিৎদার কাছে একটু আসি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে। আমি জানি না 26-এর নির্বাচনের আগে এটা আগামীতে কত কি হতে পারে গোটা পরিস্থিতির মধ্যে, যা আমরা এখনো পর্যন্ত অরিজিৎদার ছবি দেখতে পাচ্ছি। আপনারা কিভাবে এই বিষয়টাকে দেখছেন, কিভাবে এগোবেন আপনারা আগামী সময় মানুষের কাছে তুলে ধরবেন? খুবই একদম স্পেসিফিক একটা প্রশ্ন করেছেন যে ভবিষ্যতের কি এফেক্ট পড়তে চলেছে এবং আমরা কিভাবে দেখছি। দেখুন, আমরা নয়, সবাই দেখছে, সবাই বুঝছে, সবাই জানছে। সেই কবি লিখেছিলেন না, রাজা কেন তোর কাপড় নেই? আমরা সবাই দেখতে পাচ্ছি কাপড় নেই, কিন্তু ওই ঢেকে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা। একদম সবার প্রথমে বলি যে যদি অপদার্থতা বা ব্যর্থতা কারোর দিকে সবার আগে আঙুল তুলতে হয়, তিনি হচ্ছেন ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমি সবার আগে, ফিরদৌসদা বলছিলেন, একদম সঠিক পয়েন্টগুলো বলছিলেন, আমি 3টে মাত্র এক্সাম্পল এনেছি যে এই পরীক্ষার মধ্যেও রাজ্য সরকার কিভাবে 2 নম্বরই করার চেষ্টা করেছে। সবার প্রথম দেখাই, আমি নামগুলো পেন দিয়ে একটু ঢেকে দিয়েছি না আমার রোল নাম্বারটা, কারণ ব্যক্তিগত বিষয় হতে পারে, আমি সেটা প্রকাশ করতে চাই না। আমি এই WBSSCর তালিকায় প্রকাশিত প্রথম এইটা তুলে ধরলাম। কি দেখা যাচ্ছে? ওএমআর মার্কসে 60-তে 60 ফুল স্কোর, এডুকেশনাল কোয়ালিফিকেশনে 8 মানে হয়ে গেল 68, এক্সপিরিয়েন্সে 0, টোটাল মার্কস 68, কাট অফ মার্কস দেখুন 76। কোন, আমি জানতে চাই কোন অপদার্থ, কোন ব্যর্থ, কোন মূর্খের করা পলিসিতে এটা সম্ভব হয় যে একজন মেধাবী ছাত্র বা ছাত্রী 60-এ 60 পরীক্ষায় পেয়ে, এডুকেশন স্কোরে 10-এ 8 পেয়ে তার কাট অফের নিচে মার্কস থাকে? ভুল পলিসি না হলে এটা হওয়া সম্ভব নয়। দ্বিতীয়, এটাতেও আমি কভার করে দিয়েছি। দেখুন, ওএমআর মার্কস 57 আউট অফ 60, এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 আউট অফ 10, এখানে সাবজেক্টটা হচ্ছে বেঙ্গলি, টোটাল মার্কস চলে এলো 67, কাট অফ মার্কস 73, আগেরটা হিস্ট্রি ছিল, এটা বেঙ্গলি। অর্থাৎ প্রতিটা সাবজেক্টে যে পলিসি মেকিং হয়, যে রুল ফ্রেমিং হয়, অপদার্থ ব্যর্থ শিক্ষামন্ত্রী আর তার মাথায় হাত দিয়ে রাখা মুখ্যমন্ত্রী, ক্ষমা করবেন, তাদের সার্বিক ব্যর্থতা যে এই পরীক্ষাটাও আজকে এতগুলো যুবক যুবতী তারা আজকে ওই শিক্ষা ভবনের সামনে রাস্তায় বসতে আবারও বাধ্য হচ্ছে, আবারও পুলিশের মার খেতে বাধ্য হচ্ছে, আবারও পুলিশ তাদের চুলের মুঠি ধরে টেনে তুলে দিচ্ছে। আর দুর্নীতির কথা বলবেন, দেখুন সবচেয়ে বড় দুর্নীতির প্রমাণ, কোনো একজন ছাত্র বা ছাত্রী, আমি নামগুলো ব্লক করে দিয়েছি কারণ ব্যক্তিগত জায়গায় স্পিয়ারে আমরা ঢুকতে চাই না, শুধু ক্যাটাগরিটা দেখুন, ভ্যাকেন্সি ক্যাটাগরি, আমি আঙুলটা যেখানে দিয়ে রেখেছি, এই কি লেখা রয়েছে? OBCB। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে হওয়ার সবচেয়ে বড় দুর্নীতি যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই OBC। 2012 সালের পর হাইকোর্ট বলেছে 2012 সালের পর কোনো রকম কোনো ফিল্ড ওয়ার্ক না করে, কোনো রকম কোনো আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যথেচ্ছভাবে পলিটিক্যাল ম্যান্ডেটকে, ভেস্টেড ইন্টারেস্টকে ফ্রুক্টিফাই করার জন্য OBC আর OBCB ক্যাটাগরিকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটা গত 22শে ফেব্রুয়ারি 2024 কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে OBCA, OBCB বলে কোনো রকম কোনো কাস্ট বেসড রিজার্ভেশন নেই, অথচ সম্পূর্ণ অসাংবিধানিকভাবে, সম্পূর্ণ দুর্নীতিগ্রস্তভাবে এইভাবে OBCB, OBCA এখনো পর্যন্ত রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে শুধুমাত্র নিজেদের ভেস্টেড পলিটিক্যাল এজেন্ডাকে ফ্রুক্টিফাই করার জন্য। টোটাল কেন, টোটাল ভ্যাকেন্সি কত ছিল? শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন এপ্রিল 2022-এ প্রাথমিকে 1,90,085, মাধ্যমিকে 1,39,295, উচ্চ মাধ্যমিকে 23,711, অশিক্ষকদের 29,205, টোটাল করে 3,58,920। কেন আপনি শুধু 10,243 ভ্যাকেন্সি পাবলিশ করলেন? কোন যুক্তিতে আপনি 10,000, 3 লক্ষের মধ্যে 10,000 কি পার্সেন্টেজ আছে? কেন এই নগণ্য সংখ্যক আপনি সিট ভ্যাকেন্সি বলে ডিক্লেয়ার করলেন? আপনার তো উচিত ছিল অন্তত এর মধ্যে থেকে 60%কে কভার করে 100 পয়েন্টে রিজার্ভেশন রোস্টার, প্রকৃতপক্ষে এই OBCA, OBCB সরিয়ে 2010 সালের আগে যে 66টা কমিউনিটি 7% রিজার্ভেশন নিয়ে OBC ছিল, তাদেরকেও আপনার রিজার্ভেশন রোস্টারের মধ্যে জায়গা দিয়ে এই তালিকাটাকে স্বয়ংসম্পূর্ণ করা, সেটা আপনি করলেন না। আপনাদের ভেস্টেড পলিটিক্যাল এজেন্ডাকে মূল্য দিয়ে আপনি এইভাবে আজকে যুবক যুবতীদের সাথে একই ছেলেবেলা খেলছেন। শেষ কথা শুধু বলবো, ব্রাত্য বসুর কাছ থেকে এটাই এক্সপেক্টেড। কেন? অন ক্যামেরা তিনি গদির মধ্যে এলিয়ে বসে মজা করতে করতে বলছিলেন, তো আমার কোটার চাকরি যারা তৃণমূল করছে জলে ভিজে রোদে পুড়ে তাদের আমি দেব না?
যে শিক্ষামন্ত্রী সরকারের চাকরিকে নিজের কোটার চাকরি বলে মনে করে, আমি জানি না কোটা বলেছিলেন না টয়ের জায়গায় অন্য কোনো পাশের কোনো বর্ণ ছিল, সেই শিক্ষামন্ত্রী, সেই অপদার্থ শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই ধরনের রুল, এই ধরনের পলিসি এক্সপেক্টেড, যাতে পরিষ্কার মানে উদ্দেশ্য চাকরি দেব না, পকেটে নেই পয়সা, মাইনে দিতে পারবো না, আইনি ঝঞ্ঝাটের মধ্যে তোমরা ভিড়ে থাকো, আমাদের চাকরিও দিতে হবে না, মাইনেও দিতে হবে না। বেশ অরিজিৎ দা মারাত্মক অভিযোগ করছেন। অবশ্যই তন্ময় দা এই মুহূর্তে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যেই। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র, আগাম স্বাগত জানিয়ে রাখি। আমি অবশ্যই গৌরবদার কাছে আসবো, তার আগে মারাত্মক অভিযোগ, যে অভিযোগগুলো এখনও আবারও নতুন করে তৈরি হচ্ছে, এবং তার থেকে সব থেকে বড় জায়গা তা হচ্ছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন প্রত্যেকেই তুলছেন। ফিরদৌস দাও তুলেছেন কিছুক্ষণ আগে, অরিজিৎ দাও যে জায়গা দিয়ে বললেন সরকারের যে ভূমিকা হওয়া উচিত সেটা নেই, এবং লাগাতার আক্রমণ তিনি শানিয়েছেন। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র, তিনি যোগ দিয়েছেন আমাদের অনুষ্ঠানে। তন্ময়দাকে স্বাগত জানাই। তন্ময়দার কাছেই আসবো, তন্ময়দা থেকে উত্তর নেব, কারণ মারাত্মক এই পরিসর বা পরিস্থিতির মধ্যে আমরা শুনছিলাম এই যে নতুন পদ মানে ভ্যাকেন্সির জায়গাটা এটা ক্রিয়েট করতে হবে, এবং শিক্ষামন্ত্রী তিনি প্রাথমিকভাবে কথা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। যখন এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, আলোচনা চলছে, তখন আবার আইনি লড়াই আবারও হতে পারে বা জটিলতা বাড়বে, এটা বিকাশবাবু বলছেন। তো স্বচ্ছতা মানে কি আইনের এই গেরোতেই ফেসে থাকবে, নাকি স্বচ্ছতা সত্যি আনা যায় বা যেত? পরিষ্কারভাবে যেটা জানানো হয়েছে, শিক্ষামন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে একটা পদ্ধতি চলছে। সেই পদ্ধতিটা আপনারা জানেন যে মাননীয় সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, তার উপর ভিত্তি করে একটা পদ্ধতি চলছে। এই পদ্ধতির মধ্যে নতুন করে পোস্ট ক্রিয়েট করলে একটা অংশ বসে আছেন যে সেই পোস্ট ক্রিয়েট হবে, সঙ্গে সঙ্গে তারা আইনের দ্বারস্থ হবেন যাতে পুরো প্রক্রিয়াটাকে বানচাল করে দেওয়া যায়। তাহলে সেটা নিয়ে আবার রাজনীতি করতে সুবিধা হবে যে না এখানে রিক্রুটমেন্ট হচ্ছে না, এখানে এটা হচ্ছে না, ওখানে ওটা হচ্ছে না। একটার পর একটা মামলা করে 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 পদ্ধতিটাকে আজকে এই জায়গায় আনা হয়েছে। কোথাও দুর্নীতি যদি হয়ে থাকে সেই দুর্নীতির তদন্ত হচ্ছে, এবং আমরা চাই ইডি সিবিআই, হাজারবার একই কথা বলেছি, ইডি সিবিআই তদন্ত করুন, যারা দোষী, যাদের সঙ্গে এর যোগ পাওয়া যাবে তাদের উপযুক্ত শাস্তি হোক আইনি ব্যবস্থা মেনে। কিন্তু সেই দোষী অভিযুক্ত কাউরির উইশ লিস্টের উপর দাঁড়িয়ে তো হবে না। মানে আমি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ, আমি কালকে মনে করতে পারি আমার বিরোধী দল যারা আছেন, যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল আছেন, অমুক মাথা তমুক ঘাড় তমুক হাত এর সঙ্গে জড়িত, তাকে ধরতে পারলে ভালো হয়। এখন দেশের যে আইন কানুন আছে, পিএমওর আন্ডারে সিবিআই, ইডি ফাইন্যান্স মিনিস্টার মানে সেন্ট্রাল ফাইন্যান্স মিনিস্টারের আন্ডারে তারা তদন্ত করছেন, তাদের ক্রেডিবিলিটি নিয়ে আমি হাজার রকম কথা বিভিন্ন শোতে বলেছি, একই কথা রিপিট করে লাভ নেই। কিন্তু বক্তব্য হচ্ছে তার সঙ্গে এই রিক্রুটমেন্টকে জড়িয়ে ফেলে পুরোটা আবার ঘোট পাকানোর এই প্রচেষ্টাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং নিন্দনীয়। একটা পদ্ধতি চলছে, সেই পদ্ধতিটাকে হতে দিন, তার সঙ্গে নতুন যে আরও শূন্য পদ, সেই শূন্য পদের ঘোষণা হবে, এই প্রক্রিয়া শেষ হবে, তারপরে ঘোষণা হবে, তারপরে আবার রিক্রুটমেন্ট হবে। অসুবিধা কোথায়? এটা থাকতে থাকতেই ঘোষণাটা করে দিন, চাপ দেওয়া হচ্ছে একদিক থেকে, সেই ঘোষণা করার পরে সঙ্গে সঙ্গে মামলা লড়তে চলে যাবেন। মানে এটা হওয়ার 10 সেকেন্ডের মধ্যে আর একটা পিটিশন ফাইল হবে যে কথা সুপ্রিম কোর্ট বলেছিল সেই কথা তো মানা হলো না। তার মানে চানটা কি? কোনো সময় দাঁড়িয়ে, আমি আবার পরিষ্কার করছি, কোনো সময় দাঁড়িয়ে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে রাজ্য, দেশ, মানুষের কথা ভাবতে হয় বিভিন্ন আঙ্গিকে, এটা সমস্ত দলের ক্ষেত্রে সত্যি। সেই জায়গাটায় কোথাও যদি আমরা হারাই তাহলে আসলে আমাদের রাজনীতি করাটাই হয়, মানুষের কথা ভাবাটা আর হয় না। এখানে সেই ঘূর্ণাবর্তে পাক খাচ্ছে এটা। এই পরিস্থিতির আর কোনো ব্যাখ্যা নেই, এই একটাই ব্যাখ্যা, মানে রাজনৈতিক স্বার্থে চলে লাভ নেই, মানুষের স্বার্থে চলুন। খুব গুরুত্বপূর্ণ বার্তা তন্ময়দার, খুব স্বাভাবিক। আমি ঠিক এই জায়গাতেই গৌরবদার কাছে প্রশ্ন, মানে এই মামলার পর মামলা, আজ নাকি এই অবস্থা সে কারণেই তন্ময়দা খুব স্পষ্ট করে বলে দিলেন। না, রাজনৈতিক স্বার্থের কথা উনি বলছেন, রাজনৈতিক স্বার্থ না রেখে মানুষের স্বার্থ। আচ্ছা, এতদিন পর এই জ্ঞান ভৈরবী বেরোচ্ছে কেন? এটা তো আগেই মিটে যেতে পারতো। যখন এই দুর্নীতি হচ্ছে, যে রাজ্য জুড়ে এই শিক্ষা দুর্নীতি যে হলো, এত লোক, এত ছেলেমেয়েরা চাকরি হারালো, তখন দাঁড়িয়ে এই তৃণমূলের নেতারা এই কথাগুলো বলেননি কেন? তখন দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী বলেননি কেন যে আমরা তদন্তের মুখোমুখি হতে চাই? কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোর্টে উকিল দাঁড় করিয়েছেন যাতে করে হচ্ছে যে এই বিষয়গুলি ফেস করতে না হয়। আজকে দাঁড়িয়ে এই যে ছেলে মেয়েগুলো আজকে চাকরি হারালো, এর দায় কে নেবে?
কে নেবেন এটা? এটা তন্ময়দা কিছু রাজনৈতিক অ্যাড করবেন বোধহয়, শুনে নি তন্ময়দা কি বলবেন, বলুন। এই যে কথা হচ্ছে না যে মামলার অজুহাত দেখানো হচ্ছে, আমার বক্তব্য এই পুরো প্রক্রিয়াটার তো তদন্ত হচ্ছে, তদন্তে একটা কিছু বেরিয়ে এসছে, সুপ্রিম কোর্ট অবধি গেছে, তারা ভার্ডিক্ট দিয়েছে। আমার বক্তব্য এই প্রথম অর্ডার যিনি দিয়েছিলেন, একসময় যাকে ভগবান টগবান বানানো হয়েছিল, শ্রী অভিজিৎ গাঙ্গুলি, বর্তমানে বিজেপির সাংসদ, তিনি আবার সম্প্রতিকালে আবার ভগবানের জায়গায় বোধহয় ফিরে আসার চেষ্টা করছেন। তার যিনি নির্বাচনী এজেন্ট ছিলেন, সেই নির্বাচনী এজেন্টের স্ত্রীর নাম অযোগ্য শিক্ষক তালিকায় পাওয়া গেছে। একটা মানুষ যদি সত্যিই নীতিগতভাবে এই অবস্থান নেন, তাহলে তিনি যখন নির্বাচনে লড়তে পারেন, আমার তাতে অসুবিধা নেই।